প্রণাম মহারাজ। প্রণাম। আজ আমরা তৃতীয় পর্বের সাক্ষাৎকারের জন্য আপনার কাছে হাজির হয়েছি। স্বাগতম, শুভেচ্ছা রইল, অভিনন্দন। আজ আমরা আপনার কাছ থেকে আপনার একান্ত নিজস্ব অভিজ্ঞতা শুনতে চাইব, বিশেষ করে রাগ, দুঃখ, হতাশা, এই সমস্ত জিনিসগুলোকে আপনি কিভাবে জয় করেছেন সেটা জানতে পারলে মনে হয় বহু মানুষ উপকৃত হবে। খুব ভালো, কিন্তু খুব কঠিন ব্যাপার। যাই হোক, ইন্টারেস্টিং। হ্যাঁ, বলুন। প্রথম যদি বলেন, মানে দুঃখ বা হতাশা, আপনার ক্ষেত্রেও নিশ্চয়ই এরকম পরিস্থিতি নিশ্চয়ই এসছে জীবনে বহুবার। সে সময় আপনি কিভাবে তার মোকাবিলা করেছেন বা কিভাবে সহজে সেই পরিস্থিতির থেকে আপনি বাইরে আসতে পেরেছেন, যদি একটু অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেন। খুব সুন্দর প্রশ্ন। আমার অনেকগুলো এরকম মেথড আছে। একটা হচ্ছে, আপনি যখন হিমালয়ে উঠতে যাচ্ছেন, মাউন্ট এভারেস্ট, যেতে যেতে পথে একটু কখনো টায়ার্ড লাগবে, কখনো বাঁকে ধাক্কা লাগবে, কখনো মাথা ধরবে, কিন্তু এটাকে যদি সবসময় মনে রাখি আমি, তাহলে ছোট ছোট গুলো বিশেষ বাধা সৃষ্টি করতে পারে না। নাম্বার ওয়ান। নাম্বার টু, বিকল্প খুঁজে নেওয়া। মাউন্ট এভারেস্টে উঠতে এদিক থেকে অসুবিধা হলে অন্য কোনো রাস্তা আছে কিনা, 2 নম্বর বিকল্প খোঁজা। 3 নম্বর, গান গাওয়া। আর গান গাওয়ার মতো অবস্থা না থাকলে গান শোনা। বাহ, শেষেরটা বেশ অনবদ্য পদ্ধতি বললেন, একটু যদি আমাদের বলেন সে ব্যাপারে। আসল কথা কি, দুঃখ হতাশা মানে কোনো লোকের সঙ্গে যদি হয়, আমি যদি দেখি এখানে লাভ নেই, আমি সরে আসি। কারণ সময় নষ্ট করে লাভ নেই। হাতে অনেক কাজ আছে, বড় বড় কাজ আছে। ছোটখাটো ব্যাপারে মাথা ঘামাই না, সময় নষ্ট করতে চাই না, সরে আসি। আপনি অনেক সময় বলেছেন যেটা ইগনোর করা, বা অন্যভাবে আপনি বলেন মাঝে মাঝে এই ডিগনিফাইড সাইলেন্স। হ্যাঁ, পাত্তা না দেওয়া আর কি। সবাইকে গুরুত্ব দিতে হবে এমন তো কোনো কথা নেই। তা সেই জন্য আমার এটা খুব অসুবিধা হয় না। তাছাড়া ছোটবেলা থেকে একটা অভ্যেস হয়ে গেছে আমার, যে ব্যর্থ হলে হতাশা লাগে না, বা রাগ থাকলেও বেশিক্ষণ থাকে না, কিছুক্ষণ রইল, এইরকম একটা মনটা এইভাবে গড়ে উঠেছে আমার। সুতরাং আমার খুব একটা অসুবিধা হয় না এইসব পরিস্থিতিতে। বাহ, খুব ভালো লাগলো। ঠিক তেমন ভাবে যদি রাগ কিভাবে কন্ট্রোল করা যায়, বা আপনি কিভাবে কন্ট্রোল করতেন, বা এখনো হয়তো কখনো কোনো সময় যদি হঠাৎ করে রাগের প্রসঙ্গ এসে পড়ে, তাহলে আপনি সেক্ষেত্রে কি করেন, সেই ব্যাপারে একটু অভিজ্ঞতা শেয়ার করলে খুব ভালো লাগবে। প্রথমত তৈরি করলাম, কোনো লোকের সঙ্গে হলে আমি সরে আসি। একই জিনিস নিয়ে বারবার করি না, সময় নষ্ট হবে বলে। কারণ কাজ প্রচুর আছে আমার কাছে। আর একটা হচ্ছে কি, সারা জীবন নিয়ে আমার একটা লক্ষ্য আছে। একটা আছে ছোট ছোট লক্ষ্য, আর একটা হচ্ছে একটা বৃহৎ লক্ষ্য। ওটা আমার কোনো অসুবিধা হয় না। আর
রাগ এলো করে কিছুক্ষণের জন্য, কয়েক মিনিট, ব্যাস, তারপর চলে যায়। এটা একটা অভ্যেস দাঁড়িয়ে গেছে। আর একটা হচ্ছে আনন্দে থেকে থেকে বা বিকল্প দেখে দেখে আমার মনটা যদি এখনো কখনো হতাশ হয়, একটু আনন্দ আনন্দ বলে জপের মতো করলে 1 মিনিটের মধ্যে এই আনন্দ ফিলিংটা মনের মধ্যে উঠতে থাকে, ওই ভাবটা চলে যায়। এরকম ভাবে আর কি অভ্যেসের দ্বারা এইগুলো আমি করি। বাহ, খুব সুন্দর পথপ্রদর্শন। মানে খুব সহজে রাগ, দুঃখ, হতাশা জয় করার ব্যাপারে আপনার অভিজ্ঞতা শুনলাম। এ বিষয়ে একটা ছোট পুস্তিকা আপনার লেখা, দৈনন্দিন সমস্যা ও তার সমাধান, সেখানে আমরা পেয়েছি 40 সেকেন্ড থিওরির কথা। মানে হঠাৎ কোনো কারণে রাগ হলে 20 সেকেন্ডের একটা পজ নিতে বলেছেন আপনি। সেই 20 সেকেন্ডে ভাবা যে কেন হঠাৎ রাগ হচ্ছে, আর যার উপরে রাগ হচ্ছে তার পরিস্থিতি চিন্তা করা, সে কি কারণে কি করেছে আর কি, যেটা করেছে যার জন্য আমার রাগ হচ্ছে, তার পরিস্থিতিতে পৌঁছে তার হয়ে চিন্তা করা। তাহলেই আপনি বলেছেন রাগের পিকটা অনেক কমে যায়। এই বইটা আমার অনেক আগে লেখা, পরে আমি একটু মডিফাই করেছি মেথডটাকে। আচ্ছা। রাগ যখন হয় ওটা একটা ইমোশনাল ব্যাপার, তখন লজিক কাজ করে না। সেই জন্য রাগ হলে অন্যেরা যা করতে পারে, প্রথমে ডিপ ব্রিদিং, লম্বা শ্বাস নিলেন, লম্বা শ্বাস ছাড়লেন, এরকম অন্তত 1.5-2 মিনিট করা। তারপরে বাথরুমে গিয়ে চোখে মুখে জল দেওয়া, সম্ভব হলে বাইরে গিয়ে কিছুক্ষণ খোলা হাওয়ায় ঘুরে আসা। এটাতে কি হয়, এই কাজগুলোর দ্বারা ইমোশন গুলো কন্ট্রোল হয়। তারপরে আপনি অ্যানালিসিস করুন, তখন সুবিধা হবে। অনেকে বলে না, কারো হয়তো প্রিয়জন মারা গেছে, আমার কাছে এসে বলে কাঁদতে কাঁদতে এমন কেন হলো। আমি তখন কোনো উত্তর দিই না, কারণ এমন কেন হলো এটা একটা লজিক্যাল ব্যাপার। আর তিনি তার প্রবলেম এখন ইমোশনাল থাকার সময় লজিক কাজ করে না। তা সেই জন্য প্রথম দিক আমার মনে হয় লজিক না এনে ওই লম্বা শ্বাস নেওয়া, চোখে মুখে জল দেওয়া, সম্ভব হলে বাইরে ঘুরে আসা, কিংবা ছাদে একা একা ঘুরে আসা, এইরকম আর কি করলে আমার মনে হয় একটু বেটার হবে। আচ্ছা, খুব খুব ভালো দিক নির্দেশ। হতাশার ব্যাপারেও কি একই রকম কথা, চোখে মুখে জল দেওয়া বা একই? আরেকটা যে ওই যে বললাম না, আমি সবসময় বিকল্প মাথায় রাখি। সেই যেমন সকালে আমি একটা রুটিন ফলো করি, কিন্তু রুটিনে হয়তো আটকে যায়, তা আমি সেই জন্য কতগুলো বিকল্প ধরে রাখি। এবং আগে আমি মনকে মোটামুটি সচেতন হই মনে মনে, যে পরিস্থিতি আমার অনুসারে চলবে না। এখন আপনার কাছে যদি 5টা অস্ত্র থাকে, তাহলে একটা অস্ত্র কাজ না করলেও ক্ষতি নেই, বাকি 4টে আছে। তো সেই জন্য আমার মনে হয় যে বিকল্পটা দেখার চেষ্টা করা হয়, অনেক সমস্যা মিটে যাবে। হতাশা, ব্যর্থতা। এই 2 দিন আগে একটি মেয়ে করলো, তার উত্তর দিয়েছি গ্রুপে, সে নিট না কি অ্যাপ্লাই করবে, ডাক্তার ইঞ্জিনিয়ার, কনফিডেন্স পাচ্ছে না। আমি ভেবে পাচ্ছি না সেই মেয়েটি এখনো ওই সেই গতানুগতিক লাইনে চলছে। আরো তো প্রচুর লাইন খুলে দিচ্ছে বর্তমানে, কারণ সবচেয়ে বেশি টাকা পাওয়া যায় এন্টারটেনমেন্ট দিয়েছে, তাই তো? গান, খেলা, সিনেমা, সিরিয়াল, এগুলোতে অনেক টাকা পাওয়া যায়। ঠিক কথা। এগুলো চিন্তাই করছে না লোকে, চলছে কেন গতানুগতিক চিন্তায়। একটা যে ছাঁচ
মোল্ড গড়ে উঠেছে মনে, যাকে ধর্মের ভাষায় বলা হয় সংস্কার, তার বাইরে আসতে চেষ্টা করছে না। আজকাল তো আমাদের সুযোগ অনেক বেড়ে গেছে। না হলে আমি কোনোদিন MBA করিনি, দেশের উপর কোম্পানির, তাও আবার দেশি বিদেশি ক্লাস নিয়েছি মানে ওখানে আমি ধর্মের কথা শোনাতে যেতাম না, কারণ ম্যানেজারের ইন্টারেস্টেড প্রোডাক্টিভিটি আর প্রফিটেবিলিটির ব্যাপারে আমাকে সেইগুলো চিন্তা করতে হতো, সেইগুলো আলোচনা করতে হতো। অসুবিধা হয়নি। আসলে আমরা ওই যে গতানুগতিক চিন্তা এবং এই কাজগুলো কঠিন আগেই ধরে নিই। সমস্যা বাইরে না, সমস্যা ভেতরে। ঠিক কথা। তার মানে সবার প্রথমে গতানুগতিক চিন্তাধারার থেকে বাইরে আসতে হবে আমাদের, তবেই সঠিক পথ খুঁজে পাওয়া সহজ হবে। অনেক রাস্তা পাওয়া যাবে, তারপরে আপনি বাঁচুন কত বাঁচতে পারেন। ঠিক ঠিক। আর এইরকম উদাহরণ তো সমাজেও প্রচুর রয়েছে। আমার একটা সুবিধা ছিল, আমার এক্সপোজারটা বিরাট, সারা দেশে এত ঘুরেছি, এত রকম লোকের সঙ্গে মিশেছি, তাহলে আমার এক্সপোজার বেড়ে গেছে। এটা আমার পক্ষে খুব উপকারী হয়েছে। ঠিক, অনবদ্য অভিজ্ঞতা শেয়ার করলেন আমাদের সাথে, খুব ভালো লাগলো। ধন্যবাদ। প্রণাম মহারাজ। পরবর্তী পর্বের জন্য আবার আপনার সুবিধা মতো সময়ে আমরা হাজির হব, আবার আপনার থেকে কিছু কথা শোনার এবং সকলের উদ্দেশ্যে তা শেয়ার করার জন্য। নিশ্চয়ই ওয়েলকাম। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। ভালো থাকুন। Thank you.